ভোকেশনাল ইলেকট্রনিক্স ট্রেডের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো অসিলেটর। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে আমরা শিখতে পারবো অসিলেটর কি তা জানতে পারবো, অসিলেটরের ব্যবহার জানতে পারবো, ক্রিস্টালের ধর্ম জানতে পারবো, ক্রিস্টাল অসিলেটর ও কলপিট অসিলেটরের কার্যপ্রণালী ব্যাখ্যা করতে পারবো, অসিলেটরি ট্যাঙ্ক সার্কিটের কার্যপ্রণালী ও আউটপুট ওয়েভ শেপ সম্পর্কে জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে দেখে আসি অসিলেটর কি। অসিলেটর যে ইলেকট্রনিক্স ডিভাইস আকাঙ্ক্ষিত মানের অসিলেশন ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে তাকে অসিলেটর বলে। অসিলেশন যে ইলেকট্রনিক্স ডিভাইস আকাঙ্ক্ষিত মানের অসিলেশন ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে তাকে অসিলেটর বলে এবং এই সিগন্যাল উৎপন্ন করার প্রক্রিয়া বা পদ্ধতিকে অসিলেশন বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বিভিন্ন ধরনের অসিলেটরের সাথে পরিচিত হব। চলো তাহলে দেখে আসি বিভিন্ন ধরনের অসিলেটর। এখানে বিভিন্ন ধরনের অসিলেটর আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে এই সমস্ত অসিলেটরের কি কাজ, কোথায় ব্যবহার করা হয় আমরা জানতে পারব। এবার আমরা শিখব অসিলেটরের প্রকারভেদ। চলো দেখে আসি। অসিলেটর প্রধানত দুই প্রকার, যথা সাইনোসোডাল অসিলেটর, নন সাইনোসোডাল অসিলেটর। সাইনোসোডাল অসিলেটরকে আবার 5 ভাগে ভাগ করা যায়। চলো আমরা স্ক্রিনে দেখে আসি। টিউন সার্কিট অসিলেটর, আরসি কাপল অসিলেটর, ক্রিস্টাল অসিলেটর, নেগেটিভ রেজিস্ট্যান্স অসিলেটর, হেটারোডাইন বা বিট ফ্রিকোয়েন্সি অসিলেটর। নন সাইনোসোডাল অসিলেটরকে আবার নিম্নোক্ত কয়েক ভাগে ভাগ করা যায়। চলো বন্ধুরা দেখে আসি। অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, স্কেমিট ট্রিগার, ব্লকিং অসিলেটর, সতুদ বা সুইপ জেনারেটর, স্কয়ার ওয়েভ জেনারেটর। শিক্ষার্থী বন্ধুরা, এইবার অসিলেটরি ট্যাঙ্ক সার্কিটের কার্যপ্রণালী আমরা বর্ণনা করব, অর্থাৎ একটা অসিলেটর কিভাবে অসিলেশন ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে তা আমরা এবার দেখব। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি 4টি চিত্র এবং খ নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি আউটপুট ওয়েভ শেপ। এইবার অসিলেটরি ট্যাঙ্ক সার্কিটের কার্যপ্রণালী বুঝাতে তোমাদের আমি একটা ছোট্ট গল্প বলবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি যে গল্পটি বলবো মনোযোগ দিয়ে শুনবে। এই গল্প শুনলেই কিভাবে একটি ট্যাঙ্ক সার্কিট কাজ করে তা তোমরা অতি সহজেই বুঝতে পারবে। তাহলে গল্পে আসা যাক। 1 নম্বর চিত্রে দেখা যাচ্ছে ক্যাপাসিটর চার্জিত হয়ে আছে, অর্থাৎ উপরের দিকে পজিটিভ চার্জ এবং নিচের দিকে নেগেটিভ চার্জ। আমরা এই ক্যাপাসিটরকে ধরে নিব বাবা আর ইন্ডাক্টরকে ধরব ছেলে। আবার বলছি, ক্যাপাসিটর বাবা, ইন্ডাক্টর ছেলে। বাবার কাছে যথেষ্ট টাকা পয়সা রয়েছে, অর্থাৎ ক্যাপাসিটরটি চার্জিত অবস্থায় আছে। 2 নম্বর চিত্র লক্ষ্য করো। বাবা এবার বলছে, আমার যে টাকা পয়সা আছে তা দিয়ে আমি আমার ছেলেদের মানুষ করব। তখন বাবা তার সমস্ত জোগাড়, সমস্ত টাকা পয়সা সব ছেলেদের উপরে ঢেলে দিল, অর্থাৎ ছেলেদের উপরে খরচ করে ফেলল।
এইবার তোমরা 2 নাম্বার চিত্রে দেখতে পাচ্ছ বাবা নিঃস্ব হয়ে গেছে আর ছেলেরা খেয়ে দিয়ে মোটাসোটা হয়েছে, বড় হয়েছে। এবার আমরা 3 নাম্বার চিত্রের দিকে লক্ষ্য করি। 3 নাম্বার চিত্রে এসে ছেলেরা মনে করলো আমরা এখন বড় হয়েছি, চাকরি বাকরি করি, বাবা বুড়ো হয়েছে, বাবাকে আমাদের খাওয়াতে হবে। ছেলেরাও তাদের সাধ্যমতো আবার বাবাকে খাওয়ালো। এখন দেখো ছেলেদের কাছে আর কিছু নেই, সব এখন বাবার কাছে এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 1 নাম্বার আর 3 নাম্বার সার্কিটটি লক্ষ্য করো। 1 নাম্বারে উপরের দিকে পজিটিভ চার্জ, নিচের দিকে নেগেটিভ চার্জ, আর 3 নাম্বার চিত্রে উপরের দিকে নেগেটিভ চার্জ এবং নিচের দিকে পজিটিভ চার্জ, অর্থাৎ উল্টা চার্জে চার্জিত হয়েছে। অর্থাৎ আগে বাবা ছেলেদের খাইয়েছে, এইবার ছেলেরা বাবাকে খাইয়েছে, সেই কারণে উল্টা হয়েছে। এবার তোমরা লক্ষ্য করো 4 নাম্বার চিত্রে। বাবা মনে করলেন আমি তো বুড়ো হয়ে গেছি, আমার দিন শেষ, আমার সমস্ত সহায় সম্পদ সব আমি আমার ছেলেদের দিয়ে দিব। বাবা সব সহায় সম্পদ ছেলেদের দিয়ে দিল। এইবার ছেলেদের কাছে সব সহায় সম্পদ জমা থাকলো। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা আসি সার্কিট অপারেশনে। ক্যাপাসিটর সি প্রথমে চার্জিত অবস্থায় আছে। ক্যাপাসিটরের ধর্ম, শিক্ষার্থী বন্ধুরা, ক্যাপাসিটরের ধর্ম হলো ক্যাপাসিটর ফুললি চার্জ হওয়ার পর আবার সে ডিসচার্জ হতে শুরু করে এবং ডিসচার্জ হয় যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে। আমরা এই চিত্রে দেখতে পেলাম ক্যাপাসিটরটি চার্জিত অবস্থায় আছে এবং এই পাশে একটা ইন্ডাক্টর আছে, কিন্তু সুইচটি খোলা। এই অবস্থায় ক্যাপাসিটরটি ডিসচার্জ হতে পারবে না। 2 নম্বর চিত্রে আসো। 2 নম্বর চিত্রে সুইচটি ক্লোজ করা আছে, অর্থাৎ অন করা। এইবার ক্যাপাসিটরটি এল এর মাধ্যমে ডিসচার্জ হবে। ক্যাপাসিটরটি যখন ডিসচার্জ হবে তখন এই ইন্ডাক্টরের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হবে, যার পথ আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি। আবার 3 নাম্বার চিত্রে দেখো। 3 নাম্বার চিত্রে এইবার ক্যাপাসিটরটি ইন্ডাক্টর থেকে চার্জিত হচ্ছে। ইন্ডাক্টর থেকে চার্জিত হয়েছে কিন্তু বিপরীত পোলারিটিতে। 1 নাম্বার চিত্রে ছিল উপরে পজিটিভ নিচে নেগেটিভ এবং 3 নাম্বার চিত্রে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, অর্থাৎ বিপরীত পোলারিটিতে ক্যাপাসিটরটি এইবার চার্জিত হয়েছে। আমরা এইবার যাব 4 নাম্বার চিত্রে। 4 নাম্বার চিত্রে ক্যাপাসিটরটি এইবার আবার ডিসচার্জ হবে। ডিসচার্জ হবে কার মাধ্যমে? এল এর মধ্য দিয়ে। এইবার ডিসচার্জিং এর পথটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ ডিসচার্জিং হবে বিপরীত দিকেই। শিক্ষার্থী বন্ধুরা, লেন্জের সূত্র অনুযায়ী এখানে একটা কাউন্টার ইএমএফ এর সৃষ্টি হয়েছে। এভাবে একটি ক্যাপাসিটর চার্জিং এবং ডিসচার্জিং এর ফলে আমরা খ নাম্বারের এই ওয়েভ শেপটি দেখতে পাবো। এইভাবে চার্জিং এবং ডিসচার্জিং এর ফলে একবার ওয়েভ শেপটি পজিটিভের দিকে এবং ওয়েভ শেপটি নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ, এইভাবে আমরা আনড্যাম্পড অসিলেশন পাবো, অর্থাৎ আনড্যাম্পড অসিলেশন পাবো। এইভাবে একটি অসিলেটরি ট্যাঙ্ক সার্কিট কাজ করে। এই সার্কিটকে এলসি ট্যাঙ্ক সার্কিটও বলা হয়। অসিলেশন ফ্রিকোয়েন্সির মান হবে এফ আর সমান সমান 1/2 পাই √LC হার্টজ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পড়ব একটি ক্রিস্টাল অসিলেটর কিভাবে কাজ করে। ক্রিস্টাল অসিলেটর কি কাজ করে? ক্রিস্টাল অসিলেটরের ধর্মের উপর। আমরা জানি কিছু ক্রিস্টালাইন পদার্থ রয়েছে, যেমন কোয়ার্টজ, রোসেলি সল্ট, টার্মালাইন। এইসব পদার্থকে যদি চাপ প্রয়োগ করা হয় বা কম্পনের সৃষ্টি করা হয়, তাহলে এই সমস্ত পদার্থগুলি কম্পনের ফলে কম্পন থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন করে, আর এই প্রক্রিয়াকে বলা হয় পিজো ইলেকট্রিক ইফেক্ট।
আর এই পিজো ইলেকট্রিক ইফেক্টকে কাজে লাগিয়েই একটি ক্রিস্টাল অসিলেটর কাজ করে। আর ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে বলে এই অসিলেটরটির নাম হয়েছে ক্রিস্টাল অসিলেটর। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা ক্রিস্টাল অসিলেটরের কার্যপ্রণালী জেনে নিব। চলো যাই দেখে আসি। এখানে একটি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। ক্রিস্টালটি ট্রানজিস্টরের বেজের সাথে যুক্ত আছে। সার্কিটে যখন অন হবে এবং ভিসিসি সাপ্লাই হবে তখন ক্যাপাসিটর সি চার্জিত হতে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করেছো L1 এবং সি মিলে একটি ট্যাঙ্ক সার্কিট গঠিত হয়েছে। যখন সার্কিটটি অন করা হবে তখন এই ট্যাঙ্ক সার্কিটের ভিতরে অসিলেশন তৈরি হবে। এই অসিলেশনটি L2-তে আবেশিত হবে। রেজিস্টর R2 ট্রানজিস্টর Q1-এর বেসকে নিয়ন্ত্রণ করছে। RE ইমিটার রেজিস্টর CE বাইপাস ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করা হয়েছে। এইবার R2 এর মাধ্যমে ট্রানজিস্টরের বেজে বায়াস আসবে। ট্রানজিস্টরের বেজের সাথে অসিলেটর লাগানোর ফলে অসিলেটরটি এইবার কম্পিত হতে থাকবে এবং কম্পনের ফলে এর ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হতে থাকবে। উক্ত সিগন্যালে আমাদের ট্রানজিস্টরটি কাজ করবে। ধরে নিলাম শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ট্রানজিস্টরটি এখন কন্ডাকশনে গেল। ট্রানজিস্টরটি কন্ডাকশনে গেলে এর আউটপুটে আমরা আউটপুট কারেন্ট পাব। এইভাবে একটি ক্রিস্টাল অসিলেটর কাজ করে। ক্রিস্টালটি সার্কিটের অসিলেশন ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করে। ক্রিস্টালটি বেস সার্কিটে সংযুক্ত থেকে অসিলেটেড ফ্রিকোয়েন্সি অনুসারে কম্পন তৈরি করে এবং অসিলেটরটি ক্রিস্টালের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে আনড্যাম্পড অসিলেশন তৈরি করে। শিক্ষার্থী বন্ধুরা, সি এবং L1 এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে অসিলেটরের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম ফেজে থাকে। এর ফলে অসিলেটর থেকে আনড্যাম্পড অসিলেশন তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পড়ব কলপিট অসিলেটর। চলো দেখে আসি কলপিট অসিলেটরের কার্যপ্রণালী। আমরা স্ক্রিনে একটা কলপিট অসিলেটরের সার্কিট দেখতে পাচ্ছি। এখানে C1, C2 এবং L মিলে অসিলেটরি ট্যাঙ্ক সার্কিট তৈরি হয়েছে। সার্কিটের সুইচটি যখন অন করা হবে তখন ক্যাপাসিটর C1 এবং C2 চার্জ হতে থাকবে এবং L এর মাধ্যমে তা ডিসচার্জ হবে। L এর মাধ্যমে যখনই ডিসচার্জ হবে তখন RB বেজ রেজিস্টর এবং সি বাইপাস ক্যাপাসিটরের মাধ্যমে ট্রানজিস্টর কিউ কন্ডাকশনে যাবে। ট্রানজিস্টর কিউ যখন কন্ডাকশনে যাবে তখন এর কালেক্টরে আমরা কারেন্ট পাবো। কালেক্টর এবং ইমিটারের সাথে যেহেতু সি যুক্ত রয়েছে, উক্ত কারেন্ট C1-এ ফিডব্যাক হবে। C1-এর মান যদি কম হয় তাহলে ফিডব্যাকের মান বেশি হবে। এখানে C1 এবং C2 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকে। পরবর্তীতে ট্রানজিস্টর কিউ দ্বারা আরও 100 ডিগ্রি আউট অফ ফেজ করা হয়। এর ফলে অসিলেশনের তৈরি যে ফ্রিকোয়েন্সি এবং ফিডব্যাকের তৈরি যে ফ্রিকোয়েন্সি তা সেম পেজে থাকে এবং আনড্যাম্পড অসিলেশন তৈরি হয়। সার্কিটে উৎপন্ন ফ্রিকোয়েন্সি F = 1/2/√LC T হার্টজ। এখানে সিটি নির্ণয়ের সূত্রটি দেয়া আছে C1 C2 / C1 + C2। এবার আমরা অসিলেটরের ব্যবহার সম্পর্কে জানব। চলো যাই দেখে আসি। অসিলেটর ব্যবহার করা হয় কম্পিউটারে, ডিজিটাল ঘড়িতে, ক্যালকুলেটরে, রেডিওতে, টেলিভিশনে, কাউন্টার, রেজিস্টার ইত্যাদি সার্কিটে ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এইবার তোমাদের জন্য রয়েছে কিছু মূল্যায়ন প্রশ্ন। চলো দেখে আসি মূল্যায়ন প্রশ্ন। অসিলেটর কি?
অসিলেশন বলতে কি বোঝায়, ট্যাঙ্ক সার্কিট কি, পিজো ইলেকট্রিক ইফেক্ট বলতে কি বোঝায়, সাইনোসয়েডাল অসিলেটর তৈরি করতে কি কি ডিভাইসের প্রয়োজন হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় শেষে আমরা জানতে পেরেছি অসিলেটর কি, অসিলেশন কি, বিভিন্ন ধরনের অসিলেটরের সঙ্গে পরিচিত হয়েছি, ক্রিস্টাল অসিলেটরের কার্যপ্রণালী পড়েছি এবং কলপিট অসিলেটরের কার্যপ্রণালী ও ফ্রিকোয়েন্সি নির্ণয়ের পদ্ধতি আমরা শিখতে পেরেছি এবং একটা অসিলেটরি ট্যাঙ্ক সার্কিট কিভাবে অসিলেশন উৎপন্ন করে তা জানতে পেরেছি এবং অসিলেটর কোথায় কোথায় ব্যবহার করা হয় তাও আমরা জানতে পেরেছি। এইবার তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হচ্ছে চিত্রসহ একটি হার্টলি অসিলেটর সার্কিটের কার্যপ্রণালী পড়বে এবং খাতায় লিখে জমা দিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শীট আকারে স্কুল খুললে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে এই বাড়ির কাজটি জমা দিবে। ঘরে বসে শিখি। সংসদ টিভির ক্লাস দেখতে চোখ রাখুন দক্ষতা বাতায়নে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই ক্লাসটি আবার দেখতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া লিঙ্ক www.skill.gov.bd তে ভিজিট করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। থ্যাংক ইউ। আমি আজ তোমাদের নবম শ্রেণীর ট্রেড 1 বইয়ের প্রথম পত্রের নবম অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা খেয়াল করে এই অধ্যায়টি শ্রবণ করবে। তোমরা মনোযোগ সহকারে এটি অধ্যয়ন করবে। তার আগে আমি তোমাদের গত ক্লাসে যে অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম সেটি সম্পর্কে একটু জিজ্ঞাসা করব। গত অধ্যায়টি কি ছিল তোমাদের স্মরণ আছে? আমরা তাপ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বাসায় এই অধ্যায়টি একাধিকবার অধ্যয়ন করেছো। তাহলে একটু আমরা দেখে নেই গত অধ্যায়ে আমাদের কি বিষয় ছিল। এখানে আমরা আলোচনা করেছিলাম তাপ কি, তাপ কত প্রকার এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে তাপের ভূমিকা কী এবং তাপের পরিমাপের জন্য কি কি একক ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে পড়ছে তাপের এককগুলো কী ছিল? ইন্টারন্যাশনাল সিস্টেমে ছিল জুল বা এসআই সিস্টেমে জুল, সিজিএস সিস্টেমে ছিল ক্যালোরি এবং এফপিএস সিস্টেমে ছিল বিটিইউ। তা আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে মূলত বিটিইউ দিয়েই কিন্তু তাপের পরিমাপ করা হয়। আর তাপ আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ গত ক্লাসে আমরা এটি আলোচনা করেছিলাম যে আমাদের একটি রেফ্রিজারেশন সিস্টেম, এখানে কিন্তু তাপ সংযোজন এবং অপসারণের মাধ্যমেই
কোনো একটি আবদ্ধ জায়গার তাপমাত্রা কমানো অথবা বাড়ানোর মাধ্যমে এসি কাজ করে কমফোর্টেবল টেম্পারেচার দিয়ে এবং রেফ্রিজারেটর কাজ করে সেখান থেকে তাপ অপসারণ করে খাদ্যদ্রব্য ঠান্ডা করার মাধ্যমে তার গুণগত মান ঠিক রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে। আজকে আমাদের আলোচনার বিষয়ে আসি। আজকে আমাদের আলোচনার বিষয় সেই তাপ কিভাবে স্থানান্তরিত হয়, এক স্থান থেকে তাপ অন্য স্থানে কিভাবে স্থানান্তরিত হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই অধ্যায়টি অধ্যয়ন শেষে তোমরা শিখতে পারবে যে তাপ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ তাপের সঞ্চালন সম্পর্কে জানতে পারবে এবং তাপ কত প্রকারে স্থানান্তর হতে পারে, অর্থাৎ তাপের স্থানান্তরের প্রকারভেদ সম্পর্কে তোমরা জানতে পারবে। আরও জানতে পারবে যে তাপ সঞ্চালনের উদাহরণ হিসাবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম কিভাবে কাজ করে। তাহলে বন্ধুরা আসো আজকে আমরা আমাদের মূল আলোচনায় যাই। মূল আলোচনার প্রথমেই আছে তাপ স্থানান্তর প্রক্রিয়া। তোমরা জানো তোমাদের ঘরের একটি ট্যাপ ছেড়ে দিলে বালতিতে পানি পড়ে। এটি খুব সহজেই আমরা বালতিতে ধরতে পারি, কিন্তু তোমার বাসার ছাদের উপরে যে ট্যাঙ্কিটি আছে পানির রিজার্ভার হিসাবে অথবা যে চৌবাচ্চাটি আছে সেখানে কিন্তু এত সহজে পানি সংরক্ষণ করার জন্য পাঠানো যায় না। কারণ কি? কারণ হচ্ছে উচ্চ চাপের কোনো এলাকা থেকে স্বভাবতই নিচু চাপের কোনো এলাকায় সাধারণতই কোনো পদার্থ গমন করে, যে কারণে আমাদের বাসার ছাদের উপরে যে ট্যাঙ্কিতে পানি আছে তার নিচে আমরা যারা অবস্থান করি ট্যাপ ছেড়ে দিলে সেখানে পানি ওই উচ্চ চাপের এলাকা থেকে পাইপ দিয়ে নিম্ন চাপের এলাকায় সহজেই চলে আসে। কিন্তু নিম্ন চাপের এলাকা থেকে উঁচুতে পাঠাতে হলে সেখানে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ আমাদের একটি মোটর ব্যবহার করে পানিকে চাপ প্রয়োগ করে উচ্চ জায়গায় পাঠাতে হয়। ঠিক একইভাবে চিন্তা করো যে বাতাস উচ্চ চাপের এলাকা থেকে যে এলাকায় বাতাসের চাপ কম সে এলাকায় কিন্তু গমন করে। তাপের ক্ষেত্রেও ঠিক একইভাবে সাধারণত উচ্চ চাপের এলাকা থেকে নিম্ন চাপের এলাকায় গমন করে। তাপের ক্ষেত্রে যা আমরা বলি উষ্ণতা বা তাপমাত্রা, অর্থাৎ তাহলে বোঝা গেল যে উচ্চ তাপমাত্রার এলাকা থেকে তাপ সাধারণভাবেই নিম্ন তাপমাত্রার এলাকায় গমন করে, কিন্তু নিম্ন তাপমাত্রার এলাকা থেকে উচ্চ তাপমাত্রার এলাকায় তাপকে সঞ্চালন করতে হলে সেখানে শক্তি প্রয়োগ করতে হয়। সেই শক্তি প্রয়োগ করার কৌশলই হচ্ছে আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই পদ্ধতিটি ব্যবহার করে নিম্ন তাপমাত্রার কোনো বস্তুর থেকে তাপ সংগ্রহ করে প্রক্রিয়ার মাধ্যমে তা উচ্চ তাপমাত্রার কোনো এলাকায় নিয়ে তাপ ছেড়ে দেয়। এভাবে কোনো অঞ্চল বা আবদ্ধ এলাকাকে শীতল করা হয়। এটি যে প্রক্রিয়ায় করা হয় তার নামই হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম। অতএব বুঝতে পারছো যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের স্টুডেন্ট হিসাবে তোমাদের এই তাপ সঞ্চালন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাটা কতটা জরুরি। আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমের মূল তাপ অপসারণের যে কৌশল সেটি হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম। তাহলে বন্ধুরা আসো দেখি আমরা তাপ আসলে কতভাবে স্থানান্তরিত হয় সেটি দেখে নিই। আমাদের আগের কথাই বোঝা গেছে যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যতগুলি প্রক্রিয়ার মাধ্যমে স্থানান্তরিত হয় বা চলাচল করতে পারে সেটি হচ্ছে তাপের স্থানান্তর হওয়ার পদ্ধতি। এরকম তিনটি পদ্ধতিতে তাপ একটি জায়গা থেকে
অন্য আরেকটি জায়গায় বা একটি আধার থেকে অন্য আরেকটি আধারে ট্রান্সফার হতে পারে। এই তিনটি পদ্ধতি হচ্ছে, একটি হলো পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি, দ্বিতীয় পরিচালন বা কনভেকশন পদ্ধতি, আরেকটি হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন পদ্ধতি। এই তিনটির মধ্যে কন্ডাকশন এবং কনভেকশন এই দুটি পদ্ধতি সমন্বিতভাবে আমাদের রেফ্রিজারেশন সাইকেলে কাজ করে এবং এই দুটি পদ্ধতি যুগপৎভাবে এই সিস্টেমে কাজ করে আমরা রেফ্রিজারেটর অথবা কোনো এয়ার কন্ডিশনিংয়ের কোনো রুমের তাপকে শোষণ করে তা উচ্চ তাপের কোনো জায়গায় ট্রান্সফার করে। ফলে এটি আমরা এখন যে কমফোর্টেবল লাইফের জন্য এয়ার কন্ডিশনিং ইউজ করি, আমাদের বাসাবাড়িতে খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য যে রেফ্রিজারেটর ব্যবহার করি, তার কিন্তু মূল যে কার্যক্রম ভিতরে ঘটে, মেকানিক্যালি যে ফাংশনগুলো ঘটে, তার জন্য মূল চালিকা শক্তি কিন্তু এই তাপ স্থানান্তরের দুটি পদ্ধতি, একটি পরিচালন পদ্ধতি আর একটি হচ্ছে পরিবহন পদ্ধতি। আসো বন্ধুরা, আমরা এই তাপের স্থানান্তর প্রক্রিয়ার পদ্ধতিগুলা একটু ডিটেলস আলোচনা করি। প্রথমেই দেখি আমরা পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি। পরিবহন শব্দ থেকে এই পদ্ধতির নামকরণ করা হয়েছে। যে পদ্ধতি অণুর স্থান পরিবর্তন না করে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে পরিবহন পদ্ধতি বলে। কঠিন পদার্থের মধ্যে তাপ এই প্রক্রিয়ায় স্থানান্তরিত হয়। অর্থাৎ একটু চিন্তা করো যে আমাদের ইট ভাটায় অনেকগুলো ইট পাশাপাশি রেখে যদি একটি ইটকে ধাক্কা দেওয়া যায়, তাহলে একটা ইট আর একটা ইটের উপরে পড়তে পড়তে আমি প্রথম ইটটায় যে শক্তিটুকু প্রয়োগ করলাম, সে 1/2 পাউন্ড বল প্রয়োগ করছি, এই বলটি কিন্তু শেষ ইটটায় চলে যায়, কিন্তু কোনো ইট কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হয় না। ব্যাপারটা কি? ঠিক এরকমই আমরা যদি একটি লৌহের টুকরা বা দণ্ড নিয়ে কোনো চুলার উপরে তাপ দিতে থাকি, তাহলে এর অপর প্রান্ত কিন্তু কিছুক্ষণ পরেই তাপ অনুভব করতে পারব। কিন্তু এর ভিতরে কোনো পদার্থ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গমন করে না, শুধুমাত্র ওই পদার্থের মধ্যে অণুগুলা উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে তার পাশেরটাকে আবার উত্তপ্ত করে, এভাবে সে আবার তার পরের অণুটাকে উত্তপ্ত করে। এবার প্রথম যে আমরা যেখানে তাপ দিয়েছি ওই তাপটি আস্তে আস্তে সম্প্রসারিত হতে হতে ওই লৌহদণ্ডের শেষ অণুটা পর্যন্ত স্থানান্তরিত হয়। তাহলে লৌহের মধ্যের কোনো অণু কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায় না, একটি থেকে তাপ আর একটিতে স্থানান্তরিত হয়। এইভাবে যে তাপ ট্রান্সফার হয়, এই পদ্ধতিটার নাম হচ্ছে পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি। কি বিষয়টি বুঝতে পারছো তো? আসো বন্ধুরা, পরের পদ্ধতি পরিচালন পদ্ধতি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। যে পদ্ধতি অণুর স্থান পরিবর্তন করে, অর্থাৎ গরম অণু ঠান্ডা অণুর দিকে স্থান পরিবর্তন করে ঠান্ডা অণুকে তাপের দিকে দেয়, এইভাবে অণু চলাচল করে তাপের এই এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করার এই পদ্ধতিটির নাম হচ্ছে পরিচালন পদ্ধতি। তরল পদার্থ এবং আমাদের বায়বীয় পদার্থগুলি সাধারণত এই প্রক্রিয়ায় তাপ স্থানান্তর করে। বিষয়টি আরও একটু খোলাসাভাবে বলি। আমরা যদি একটি পাত্রে কিছু পানি নিয়ে সেখানে তাপ প্রয়োগ করি, তাহলে কিছুক্ষণ পরে আমরা কি লক্ষ্য করব? দেখব আমাদের পাতিলের নিচের পানি তাপ পেয়ে তার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এর মাঝে নিচের পানিগুলা উপরের দিকে উঠে আসছে। ফলে
স্বাভাবিকভাবেই শূন্য স্থানে উপরে ঠান্ডা পানি আবার নিচে চলে যাচ্ছে। ঠিক এই চক্রাকারে আমরা যখন নিচের থেকে তাপ দেই পাতিলে, তখন প্রথমে পাতিল গরম হয়, পরবর্তীতে পাতিলের সংস্পর্শে থাকা তরল পদার্থ অথবা বায়বীয় পদার্থ এটি উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে সেটি শীতল অণুর থেকে সেটি হালকা হয়ে যায়। হালকা হলে সেটি উপরের দিকে উঠে আসে। উঠে আসলে ভারী এবং তুলনামূলক শীতল অণুটি নিচের দিকে আবার চলে যায়। ঠিক একইভাবে আগের প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে এবং সেটি উষ্ণ হয়, আবার উপরে উঠে আসে। ফলে তোমরা লক্ষ্য করে থাকবা যে পাতিলে পানিতে তাপ দেওয়া হলে সেখানে তাপ যত বেশি দেওয়া হয় তত পানির মধ্যে একটি আন্দোলন বা একটি পানির গতি বা একটি চক্র লক্ষ্য করা যায়। এভাবে অণু এক স্থান থেকে অন্য স্থানে গমন করার মাধ্যমে সমস্ত পাতিলই কিন্তু একসময় উষ্ণ তাপমাত্রা ধারণ করে। এখানে কোনো এক প্রান্তে কম তাপ এবং কোনো এক প্রান্তে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় না। সমস্ত পানিই কিন্তু একই রকমের তাপমাত্রায় উপনীত হয় এক সময়। এটি শুধুমাত্র অণু স্থানান্তর হওয়ার মাধ্যমেই কিন্তু এটি সম্ভব হয়। ফলে যেহেতু এটি এক স্থান থেকে অন্য স্থানে চলন ঘটে, অণুর স্থানচ্যুতি ঘটে, ফলে সমস্ত পাত্রের পানি কিন্তু একসময় উষ্ণ হয়ে যায়। যেহেতু এটি চলন ঘটে, এই কারণে এই পদ্ধতিটির নাম হয়েছে পরিচলন পদ্ধতি। আসো বন্ধুরা, আমরা তাপ স্থানান্তরের তৃতীয় পদ্ধতি, যেটি রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতি নিয়ে একটু কথা বলি। যে অদৃশ্য আলোক তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ দ্বারা তাপ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে বিকিরণ পদ্ধতি বলে। এই প্রক্রিয়ায় সূর্য থেকে পৃথিবীতে তাপ স্থানান্তরিত হয়। বিষয়টি আমরা আরো একটু খোলামেলাভাবে যদি বলি, আমরা যখন বাইরে যাই তখন রৌদ্র থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করি। কেন? ছাতা ব্যবহার করলে সূর্যের আলো আমার শরীরে পড়ে না। শরীরে না পড়লে কি হয়? আমার শরীর উষ্ণ হয় না, উত্তপ্ত হয় না। এই তো, নাকি অন্য কোনো বিষয় আছে? আসলে বিষয় এটি। ছাতার যদিও আর একটু ব্যবহার আছে, সেটা বৃষ্টি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, কিন্তু রৌদ্র থেকেও মুক্ত রাখাও কিন্তু ছাতার একটি কাজ। তো ছাতা দিয়ে সূর্যের আলোকে থেকে আমাকে একটু আড়াল করার জন্য কিন্তু ছাতা ব্যবহার করি। আমরা একটু সবাই তো ব্যবহার করি। একমাত্র ভূপৃষ্ঠে পতিত হয়ে ভূপৃষ্ঠতে যেহেতু রিফ্লেক্টরের কাজ করে, এখানে সূর্যের আলো পতিত হওয়ার ফলে এটি উত্তপ্ত হয় এবং সেখান থেকে আমরা তাপ পাই। সূর্যের আলো থেকেই একমাত্র বিকিরণ প্রক্রিয়ায় আমরা তাপ পেয়ে থাকি। তো আসো বন্ধুরা, আমরা পরবর্তীতে দেখি তাপ সঞ্চালনে হিমায়ন যন্ত্রের ভূমিকা কী। তাপ সঞ্চালনের উদাহরণ হিসাবে হিমায়ন পদ্ধতিতে ব্যবহার, এটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। হিমায়ন যন্ত্রের কাজ হলো নিম্ন তাপমাত্রার অঞ্চল হতে উচ্চ তাপমাত্রার অঞ্চলে তাপ স্থানান্তর করা। হিমায়ন পদ্ধতিতে ইভাপোরেটর তাপ গ্রহণ করে আর কন্ডেন্সার তাপ বর্জন করে। ইভাপোরেটরের টিউবের মাধ্যমে নির্দিষ্ট স্থান বা রক্ষিত মালামাল হতে পরিচলন প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে। ইভাপোরেটরের টিউবের দ্বারা শোষিত তাপ পরিবহন প্রক্রিয়ায় টিউবের রেফ্রিজারেন্ট বা হিমায়কে স্থানান্তর হয়। হিমায়ক ওই তাপ গ্রহণ করে কম্প্রেসার হয়ে কন্ডেন্সারে নিয়ে আসে। কম্প্রেসার হতে আগত গরম হিমায়ক পরিবহন প্রক্রিয়ায় কন্ডেন্সারের টিউবে তাপ ছেড়ে দেয়। কন্ডেন্সারের টিউব পরিচালন পদ্ধতিতে বাতাস বা পানির মাধ্যমে উক্ত তাপ অপসারণ করে প্রকৃতিতে ছেড়ে দেয়। এইভাবে হিমায়ন যন্ত্রে তাপ অপসারণ করা হয়। এই বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত আলোচনায় আসি। আমরা খাদ্যদ্রব্য রেফ্রিজারেটরের ভিতরে রাখি দীর্ঘদিন ভালো থাকার জন্য। আসলে কিভাবে ভালো থাকে? আমরা কিছু
মাছ ফ্রিজের ভিতরে রাখলাম, এটি ঠান্ডা হলো, কিছুদিন পরে আমাদের প্রয়োজনে আমরা বের করে এটি রান্না করলাম। আসলে প্রক্রিয়াটি কিভাবে হলো? আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ছাত্র হিসাবে এটি কিন্তু আমাদের জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তোমাকেই কিন্তু তোমার ফ্যামিলির একজন জিজ্ঞাসা করবে যে এই রেফ্রিজারেটরটি কীভাবে কাজ করলো। তুমি যদি বলতে না পারো তাহলে কিন্তু তোমার এই শিক্ষা কাজে লাগলো না। অতএব আমাদের বুঝতে হবে যে কাজটি আসলে কিভাবে হচ্ছে। আমরা যখন মাছ মাংস প্রথমে রাখি রেফ্রিজারেটরের মধ্যে, তখন ইভাপোরেটর কয়েল পরিবহন পদ্ধতিতে আমাদের এই মাছ মাংস থেকে ইভাপোরেটর কয়েলে তাপ শোষণ করে। এই তাপ পরবর্তীতে ইভাপোরেটর কয়েলের মধ্যে প্রবাহিত রেফ্রিজারেন্ট, এই রেফ্রিজারেন্টে পরিচালন পদ্ধতিতে রেফ্রিজারেন্ট আবার সংগ্রহ করে এটি কম্প্রেসার হয়ে কন্ডেন্সারে নিয়ে আসে। এখানে দেখো একই সঙ্গে পরিবহন এবং পরিচালন পদ্ধতি দুটিই কিন্তু যুগপদভাবে কাজ করছে। ইভাপোরেটর কয়েল মাছ মাংস থেকে একটি পদ্ধতিতে তাপ শোষণ করছে, আবার সেই তাপ ইভাপোরেটর কয়েলের মধ্যে যে রেফ্রিজারেন্ট বা হিমায়ক প্রবাহিত হচ্ছে তাতে ট্রান্সফার করে সেই হিমায়ক আবার এটি বহন করে হিমায়ক স্থান পরিবর্তনের মাধ্যমে কম্প্রেসার হয়ে এটি কন্ডেন্সারে নিয়ে আসছে। তার মানে আমরা আগে আলোচনা করছি পরিবহন পদ্ধতি একটি, পরিচালন পদ্ধতি একটি। একটিতে অণু স্থান পরিবর্তন করে, আর একটিতে অণু স্থান পরিবর্তন না করে নিজে উত্তপ্ত হয়ে তার পার্শ্ববর্তী অণুতে তাপ স্থানান্তর করে। তাহলে উচ্চ বন্ধুরা, এখানে কিন্তু দুটি পদ্ধতি একই সাথে কাজ করছে। কন্ডেন্সারে যখন হিমায়ক উষ্ণ গ্যাস নিয়ে আসে তখন কন্ডেন্সার আবার পরিবহন পদ্ধতির মাধ্যমে উত্তপ্ত হয়, গরম হয়। তোমরা নিজেরাও রেফ্রিজারেটরের পিছনে হাত দিয়ে দেখতে পারবা যে তোমার রেফ্রিজারেটরের পিছনে কন্ডেন্সার খুব গরম, যা তোমার রুমের টেম্পারেচার বা এয়ার টেম্পারেচারের থেকে অনেক বেশি। তো স্বাভাবিকভাবেই আমরা আগে আলোচনা করেছিলাম যে উষ্ণ তাপমাত্রার অঞ্চল থেকে স্বাভাবিকভাবেই নিম্ন তাপমাত্রার অঞ্চলে কিন্তু তাপ স্থানান্তরিত হয়। একই রকমের ঘটনা ঘটে। যেহেতু রুম টেম্পারেচারের থেকে কন্ডেন্সারের টেম্পারেচার অনেক বেশি থাকে, ফলে কন্ডেন্সারের থেকে তাপ স্বাভাবিকভাবেই বাতাসে স্থানান্তরিত হয়। ফলে কন্ডেন্সার আস্তে আস্তে রুম টেম্পারেচারের সমপর্যায়ে চলে আসে। রেফ্রিজারেশন সিস্টেমে যে রেফ্রিজারেন্ট বা হিমায়ক ব্যবহার করি তার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি স্বাভাবিক তাপমাত্রায় আসলে ওটি বাষ্পীয় অবস্থা থেকে ঘনীভূত হয়ে তরলী আকার ধারণ করে এবং সেটি আবার ইভাপোরেটরে গমন করে এবং আগের প্রক্রিয়ায় আমাদের মাছ মাংস থেকে সে ইভাপোরেটর কয়েলের মাধ্যমে তাপ শোষণ করে সেই তাপ বহন করে আবার কম্প্রেসার হয়ে আবার কন্ডেন্সারে আসে। এইভাবে এটি চক্রাকারে ঘুরতে থাকে। ফলে আমাদের যে মাছ মাংস আমরা রেফ্রিজারেটরের মধ্যে রেখেছি তার থেকে বারবার করে এভাবে তাপ শোষণ করে নিয়ে আসে, বাতাসে ছেড়ে দিয়ে আবার সেটি আগের কাজে অংশগ্রহণ করার ফলে বারবার এই কাজটি হওয়ার ফলে একসময় এটি অত্যন্ত ঠান্ডা আকার ধারণ করে। আর মাছ মাংস বা আমাদের খাদ্য যেগুলি আমরা সংরক্ষণ করি সেটির বৈশিষ্ট্য হচ্ছে সেটি নিম্ন তাপমাত্রায় ভাইরাসের আক্রমণ থেকে সে নিরাপদ থাকে, ফলে এটি ভালো থাকে। তো বন্ধুরা, তাহলে বুঝতে পারছো যে আমাদের এই তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালনের যে পদ্ধতি তার দুটি পদ্ধতি আমাদের রেফ্রিজারেশন সিস্টেমে একই সময়ে কিন্তু যুগপতভাবে ব্যবহার হচ্ছে। তাহলে এই দুটি পদ্ধতি সম্পর্কে আমাদের যদি ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আমরা এই রেফ্রিজারেটর বা একটি এসি মেশিন বা একটি এয়ার কুলার অথবা হিমায়ন যন্ত্রের কার্যক্রমের কোথায় ত্রুটি আছে বা এটি পারফর্মের ক্ষেত্রে কোথায় কোন ঘাটতি আছে সেটি কিন্তু বুঝতে পারবো। কিন্তু আমি যদি তাপ সম্পর্কেই ভালো না বুঝি, তাপ সঞ্চালন সম্পর্কে ভালো না বুঝি, তাপের একক সম্পর্কে যদি আমার ধারণা দুর্বল থাকে তাহলে কিন্তু আমার এই শিক্ষাটি দুর্বল থাকবে, অসম্পূর্ণ থাকবে। আশা করি এটি টেক্সট বুক থেকে আরও সুন্দরভাবে দেখে নেবে। তাপ সঞ্চালন বিষয়ক
ডিটেলস আলোচনা সম্বলিত একটি ভিডিও চিত্র আমরা এখন দেখব। In this video, we will learn about different ways in which transfer of heat can take place. Heat can be transferred from one object to other by conduction, or convection, or radiation. When heat from one object gets transferred to other object by direct contact, it is known as conduction. For example, when we make tea, heat from stove gets transferred to steel pan because of direct contact, and thus this is conduction. In convection method, movement of particles of liquid or gas cause transfer of heat from heat source. But there is no medium between sun and earth, still we get heat from it. When heat transfer takes place without any medium, it is called radiation. ভিডিওটি দেখলে আশা করি তোমরা এর ভিতরে তোমাদের অনেক জিজ্ঞাসার কিছু পেয়েছো। আমরা আজকের এই ক্লাসে যে আলোচনা করলাম, তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় কিভাবে, কত পদ্ধতিতে এবং পদ্ধতিগুলোর নাম কি কি, এ সংক্রান্ত আজকের আমরা একটি বাড়ির কাজ দেব। তোমাদের খাতা কলম নাও, এটি লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে তাপ স্থানান্তর প্রক্রিয়া বলতে কি বুঝো, তাপ স্থানান্তরের প্রকারভেদ বর্ণনা করো এবং তাপ সঞ্চালনের উদাহরণ হিসাবে হিমায়ক পদ্ধতির বর্ণনা করো। এটি তোমাদের খাতায় সুন্দর করে লিখে তোমাদের ক্লাস শিক্ষকের নিকট জমা দেবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। পাঠের মূল বিষয়বস্তু সিআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম। আজকের পাঠ শেষে শিক্ষার্থী তোমরা সিআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম কি তা বলতে পারবে, সিআই ইঞ্জিন ফুয়েল সিস্টেমের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, সিআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে পারবে, সিআই ইঞ্জিন ফুয়েল সিস্টেমের সম্ভাব্য ত্রুটি বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মূল বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি আমরা একটু জেনে নেই। সিআই ইঞ্জিন ফুয়েল সিস্টেম সংশ্লিষ্ট বিষয়াদি ফুয়েল সিস্টেম, সিস্টেমের প্রয়োজনীয়তা, প্রবাহচিত্র, সিস্টেমের প্রধান যন্ত্রাংশ, সিস্টেমের কার্যপ্রণালী, সিস্টেমের ত্রুটি ও প্রতিকার। প্রথমে আসি সিআই ইঞ্জিন কি। সিআই এর পূর্ণরূপ হলো কম্প্রেশন ইগনিশন। ডিজেল ইঞ্জিনকে সিআই ইঞ্জিন বলা হয়। ইঞ্জিন সিলিন্ডারে পিস্টনের ঊর্ধ্বগামী চাপে কম্প্রেসড এয়ারে প্রচণ্ড চাপ ও তাপের সৃষ্টি হয়। কম্প্রেসড এয়ারে ইনজেক্টর হতে জ্বালানি স্প্রে করার ফলে প্রজ্বলন ঘটে এবং শক্তি উৎপন্ন হয়। এরপর আসি ফুয়েল কি। ফুয়েল মানে জ্বালানি, অর্থাৎ ইঞ্জিন যা পুড়িয়ে শক্তি উৎপন্ন করে তাই ফুয়েল। ইহা এক প্রকার হাইড্রোকার্বন। ইহাতে রাসায়নিক শক্তি বিদ্যমান। ইহাকে বাতাসে পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ যে পদার্থের ভিতর রাসায়নিক শক্তি থাকবে এবং ইহাকে পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হবে তাই ফুয়েল। ফুয়েল
কঠিন, তরল, গ্যাসীয় হতে পারে। আমাদের আজকের বিষয় তরল ফুয়েল নিয়ে আলোচনা। এরপর আসি ফুয়েল সিস্টেম কি। ফুয়েল ট্যাঙ্ক থেকে ইঞ্জিন সিলিন্ডারের কম্বাসন চেম্বারে জ্বালানি সরবরাহের প্রক্রিয়া। ইহা বেশ কয়েকটি ছোট ছোট যন্ত্রাংশের ধারাবাহিক অ্যাক্টিভিটির সমষ্টি। ইহা ইঞ্জিনের সহায়ক তবে অত্যাবশ্যক সরঞ্জামাদি। অর্থাৎ ফুয়েল সিস্টেম যদি আমি সহজ কথায় বলি, জ্বালানির ট্যাঙ্ক থেকে শুরু করে ইঞ্জিনের কম্বাসন চেম্বার পর্যন্ত জ্বালানি সরবরাহ করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হয় তাদের সমষ্টি ফুয়েল সিস্টেম। ফুয়েল সিস্টেমের প্রয়োজনীয়তা কি বা ইহার গুরুত্ব বা উদ্দেশ্য কি? ফুয়েল সিস্টেমের প্রয়োজনীয়তা: লো প্রেসার জ্বালানি হাই প্রেসারে উন্নীত করে ইঞ্জিনের লোড ভেরিয়েশন অনুযায়ী জ্বালানি সরবরাহ করে, জ্বালানিকে অটোমাইজেশন ও ভ্যাপোরাইজেশন করে, ট্যাঙ্কের জ্বালানির পরিমাণ সহ ইহার প্রেসার ড্যাশবোর্ডে নির্দেশ করে, জ্বালানি সঠিক পরিমাণে ও যথাসময়ে কম্বাসন চেম্বারে সরবরাহ করে, ছোট ছোট অংশ নিয়ে গঠিত বিধায় যন্ত্রাংশ সহজে মেরামত বা পরিবর্তন করা যায়। আমরা স্লাইডে ফুয়েল সিস্টেমের একটি প্রবাহ চিত্র দেখব। পরবর্তীতে এই প্রবাহ চিত্রের সাথে যে সকল ছোট ছোট যন্ত্রপাতি সংশ্লিষ্ট এবং তাদের অ্যাক্টিভিটিস এবং ধারাবাহিকভাবে যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে ফুয়েল ট্যাঙ্ক থেকে ইঞ্জিন চেম্বারে সরবরাহ করে তা নিয়ে বিস্তারিত জানব। আমরা ফ্লো ডায়াগ্রাম লক্ষ্য করি। সিআই অর্থাৎ ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের প্রবাহ চিত্র। সর্বনিম্নে রয়েছে ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল বা জ্বালানি রয়েছে। তারপর ফুয়েল ট্যাঙ্ক থেকে জ্বালানি ফিল্টারে যাচ্ছে। ফিল্টার জ্বালানিকে পরিশোধিত করে, অর্থাৎ জ্বালানিতে কোনো প্রকার ময়লা বা ফরেন পার্টিকেল থাকলে এই ফুয়েল ফিল্টার তা পরিষ্কার করে ফুয়েলকে ফুয়েল পাম্পে সরবরাহ করে থাকে। এই প্রথম যে ফুয়েল ফিল্টারটা আমরা দেখতে পেলাম, ইহা প্রাইমারি ফিল্টার নামে পরিচিত। ফুয়েল ফিল্টারের পর আছে ফিড পাম্প। ফুয়েল পাম্পকে আমরা লিফট পাম্প বলে থাকি। অনেক ইহাকে আবার লো প্রেসার পাম্পও বলে চিহ্নিত করে থাকে। এই ফিড পাম্প জ্বালানি তার ইনলেট পোর্ট দিয়ে সাকশন হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে এই ফিড পাম্প ফুয়েল পরবর্তী ফিল্টার অর্থাৎ সেকেন্ড ফিল্টারের মাধ্যমে ফুয়েল পাম্প অর্থাৎ ফিড পাম্প প্রাইমারি ফিল্টার থেকে ফুয়েল ইনলেট পোর্টের মাধ্যমে গ্রহণ করে। পরবর্তীতে একটু প্রেসার বৃদ্ধি করে আউটলেট পোর্ট দিয়ে সেকেন্ডারি ফিল্টারের মাধ্যমে হাই প্রেসার ফুয়েল পাম্পে ফুয়েল সরবরাহ করে থাকে। এরপর আছে সেকেন্ডারি ফিল্টার। প্রাইমারি ফিল্টারের ছাঁকুনির পর যদি জ্বালানিতে আরও অন্য কোনো সূক্ষ্ম পার্টিকেল থাকে, সেই সূক্ষ্ম কণা বা ময়লা বা আবর্জনাকে ইহা পরিষ্কার করে থাকে। এরপর আসি হাই প্রেসার পাম্প। হাই প্রেসার পাম্প, প্রিয় শিক্ষার্থী, হাই প্রেসার পাম্প ফুয়েলকে উচ্চ চাপে উন্নীত করে। পরবর্তীতে এই ফুয়েল ইনজেক্টরে সরবরাহ করে থাকে। কিভাবে করে? হাই প্রেসার পাম্প এক প্রকার রিসিপ্রোকেটিং পাম্প, যা ক্যামশেফট দ্বারা পরিচালিত হয়। ইনলেট পোর্ট দিয়ে জ্বালানি গ্রহণ করে হাই প্রেসারে উন্নীত করে আউটলেট পোর্ট দিয়ে জ্বালানি ইনজেক্টরে সরবরাহ করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইনজেক্টর হাই প্রেসার পাম্প থেকে জ্বালানি গ্রহণ করে নজেলের মাধ্যমে কম্বাসন চেম্বারে জ্বালানি সরবরাহ করে। অর্থাৎ
ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে কম্বাসন চেম্বার পর্যন্ত প্রবাহ চিত্রে আমরা যন্ত্রপাতিগুলোর অবস্থান দেখলাম এবং ফুয়েল শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে শেষ হয়ে গেল এই বিষয়ে জানলাম। এটাকে আমি একটা ওপেন সাইকেল বলতে পারি, অর্থাৎ শুরু আর শেষ আছে, এ আবার পূর্বের অবস্থায় ফেরত আসে না। প্রিয় শিক্ষার্থী, ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে ফুয়েল সিস্টেমের যে অংশগুলো লক্ষ্য করেছি এবং বর্ণনা দিয়েছি, সেই অংশগুলো কোন কোন যন্ত্র কোন অবস্থানে আছে তা আমরা আরেকটি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি। তোমরা স্লাইডটি লক্ষ্য করো। সিআই ডিজেল ইঞ্জিন ফুয়েল সিস্টেমের বিভিন্ন অংশ। প্রথমেই দেখতে পাচ্ছি ফুয়েল ট্যাঙ্ক, প্রাইমারি ফিল্টার, ফিড পাম্প, সেকেন্ডারি ফিল্টার, হাই প্রেসার পাম্প, ইনজেক্টর, সর্বশেষ ইঞ্জিন। মূলত ফুয়েল সিস্টেম এই যন্ত্রগুলো নিয়েই গঠিত এবং এই যন্ত্রগুলো একটার পর আরেকটা, একটার সাথে অন্যটা সমন্বয় রেখে কাজ করে ইঞ্জিনকে যথাযথভাবে যথাসময়ে পরিমাণ মতো ফুয়েল সরবরাহ করে ইঞ্জিনের শক্তি উৎপাদন করতে সহায়তা করে। এই টোটাল সিস্টেমটাই ইঞ্জিনের একটি সহায়ক সরঞ্জামাদি বা সহায়ক অংশ, তবে অত্যাবশ্যক। ফুয়েল সিস্টেমের যন্ত্রাংশগুলো আমরা ফ্লো সিস্টেমের মাধ্যমে দেখিয়েছি, আবার এগুলোর নাম সহ একটি সন্নিবেশ দেওয়া আছে, তোমরা স্লাইডে লক্ষ্য করো। ফুয়েল সিস্টেমের যন্ত্রাংশ অয়েল ট্যাঙ্ক, অয়েল পাম্প, লো প্রেসার ও হাই প্রেসার পাম্প, রিলিফ বাল্ব, অয়েল ফিল্টার, প্রাইমারি ও সেকেন্ডারি ফিল্টার, অয়েল ডিপস্টিক, অয়েল প্রেসার ইন্ডিকেটিং লাইট, অয়েল প্রেসার গেজ ও ইনজেক্টর। ফুয়েল সিস্টেমের প্রথম যে যন্ত্র কাজ করে বা যেখান থেকে সিস্টেমটা শুরু হয় তা হলো ফুয়েল ট্যাঙ্ক। আমরা স্লাইডে ফুয়েল ট্যাঙ্কটি দেখতে পাচ্ছি। ফুয়েল ট্যাঙ্ক ইহা জ্বালানি ধারণ করে। ইহা স্টিলের তৈরি, চারদিকে বন্ধ, মাঝের অংশ ফাঁকা। ইহা বিভিন্ন আকৃতির ও বিভিন্ন ধারণ ক্ষমতার হয়। ইহাতে সিপিযুক্ত ইনলেট এবং গেট বাল্বযুক্ত আউটলেট থাকে। ইহা ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করে। ফুয়েল ফিল্টার, ছবিতে আমরা বিভিন্ন রকমের ফুয়েল ফিল্টার দেখতে পাচ্ছি। ইহা ছাঁকনি নামেও পরিচিত। ইহা সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট মাইক্রন কাগজের তৈরি। ইহা জ্বালানি থেকে ধুলাবালি ও অন্যান্য ময়লা পরিষ্কার করে। ইহা ইনজেক্টরের আয়ুকাল দীর্ঘায়িত করে। ইহার মধ্য দিয়ে জ্বালানি ট্যাঙ্ক হতে পাম্পে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থী, এরপর ফুয়েল সিস্টেমের তৃতীয় যন্ত্রাংশ অর্থাৎ ফিড পাম্প আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। ফুয়েল ফিড পাম্প ইহা লিফট পাম্প বা লো প্রেসার পাম্প নামে পরিচিত। সেন্ট্রিফিক্যাল পাম্প, ইহা ক্যাম্পশেপ দ্বারা পরিচালিত হয়। ইহা ইনলেট ও আউটলেট বাল্বযুক্ত। ইহা ফুয়েল ট্যাঙ্ক থেকে ফিল্টারের মধ্য দিয়ে জ্বালানি হাই প্রেসার পাম্পে 0.06 থেকে 0.08 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে সরবরাহ করে থাকে। আমরা ফিড পাম্পের পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ হাই প্রেসার ফুয়েল পাম্প। ইহা ইনজেকশন পাম্প নামেও পরিচিত। রেসিপ্রোকেটিং পাম্প, ইহা ক্যাম্পশেপ দ্বারা পরিচালিত হয়। লো প্রেসার ফুয়েলকে হাই প্রেসারে উন্নীত করে ইনজেক্টরে সরবরাহ করে থাকে। এরপর আমরা ফুয়েল সিস্টেমের পরবর্তী সরঞ্জামাদি দেখব কিভাবে তা কাজ করে। ইনজেক্টর, ইহা অ্যাটোমাইজার নামেও পরিচিত। ইহা জ্বালানিকে অ্যাটোমাইজেশন ও
ভ্যাপোরাইজেশন করে ইহা লো প্রেশার ফুয়েলকে 120 থেকে 250 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে হাই প্রেশারে উন্নীত করে। ইহা হাই প্রেশার পাম্প থেকে ফুয়েল নিয়ে কম্বাসন চেম্বারে স্প্রে করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা ফুয়েল সিস্টেমে বিভিন্ন যন্ত্রপাতি বিষয়ে জানলাম এবং তাদের কাজ সম্বন্ধে জানলাম। এই ফুয়েল সিস্টেমে বিভিন্ন রকম ত্রুটি হয়ে থাকে, যে ত্রুটির কারণে অনেক সময় ইঞ্জিনের চলার সময় শক্তি কম উৎপন্ন হয়, অথবা ইঞ্জিন কম গতিপ্রাপ্ত হচ্ছে, অথবা ইঞ্জিনে জ্বালানি সঠিকভাবে সরবরাহ হচ্ছে না, বা ইঞ্জিন পর্যাপ্ত পরিমাণে লোড নিতে পারছে না। এই যে বিষয়, এগুলোই ফুয়েল সিস্টেমের সমস্যার কারণে হয়ে থাকে। ফুয়েল সিস্টেমের কিছু কিছু সমস্যা গাড়ির চালক তার আসনে বসেই ড্যাশবোর্ড প্যানেলে ফুয়েল সিস্টেম সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো রয়েছে তার মাধ্যমে প্রাথমিক ধারণা পেয়ে থাকে। পরবর্তীতে ফুয়েল সিস্টেমের যে যন্ত্রাংশে ত্রুটি বা সমস্যা রয়েছে তা মেরামত করে বা পরিবর্তন করে সিস্টেমটা চালু রাখা হয় এবং ইঞ্জিনের কার্য স্মুথ করা হয়। ফুয়েল সিস্টেমে কি কি সমস্যা সাধারণত হয়ে থাকে এবং তার প্রতিকার কি, এই বিষয়ে আমরা স্লাইডে লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, ফুয়েল সিস্টেমে যে ত্রুটিগুলো সাধারণত হয়ে থাকে তার একটি সামারি আকারে আমরা একটা স্লাইডে উপস্থাপন করছি। ইঞ্জিন চালু হয় না, প্রথম যে প্রবলেম বা সমস্যা বা ত্রুটি, ইঞ্জিন চালু হয় না। চালু না হওয়ার কারণ এখানে লেখা আছে, আমি প্রতিকারটাও পাশাপাশি বলে যাচ্ছি। ইঞ্জিন চালু হয় না, না হওয়ার কারণ এয়ার লক, ট্যাঙ্কে জ্বালানি স্বল্পতা, এয়ার ক্লিনার জ্যাম ইত্যাদি। এই সমস্যাগুলো প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে এবং কিভাবে ইহার প্রতিকার করব আমি একটু আলোচনা করছি। এয়ার লক অর্থাৎ ফুয়েল সিস্টেমে যে কোনো জায়গায় এয়ার লক বাতাস ঢুকে ফুয়েল চলাচলে বাধা সৃষ্টি করেছে, আমাদের এই বাতাস বের করে দিতে হবে। ট্যাঙ্কে জ্বালানি স্বল্পতা, এটা খুব সহজ। ট্যাঙ্কে ফুয়েল স্টেশন থেকে জ্বালানি পূর্ণ করে নিলেই হয়ে যাবে, বা যে কোনোভাবে ড্রাম থেকে আমরা ফুয়েল দ্বারা ফুয়েল ট্যাঙ্ক পূর্ণ করলেই আমাদের জ্বালানি স্বল্পতা দূর হবে। ফুয়েল ফিল্টার জ্যাম, ফিল্টার পরিষ্কার করতে হবে অথবা রিপ্লেস করতে হবে। এয়ার ক্লিনার জ্যাম, জ্যাম দূরীকরণের জন্য এয়ার ক্লিনার পরিষ্কার করতে হবে। 2 নম্বর সমস্যা, ইঞ্জিন চালু হয় কিন্তু বন্ধ হতে চায়। সমস্যার কারণ ত্রুটিপূর্ণ ইঞ্জেকশন টাইমিং, ত্রুটিপূর্ণ গভর্নর সেটিং, ফিল্টার আংশিক জ্যাম, এয়ার ক্লিনার আংশিক জ্যাম, মিশ্রিত জ্বালানি, ফিট পাম্পের অপরিমিত সরবরাহ। অর্থাৎ আমি ইঞ্জিনের যে ত্রুটি বা সমস্যা দেখলাম, এই ত্রুটি বা সমস্যাগুলো যদি আমি সমাধান করতে পারি তবে আমার ইঞ্জিন ভালোভাবে চলবে। 3 নম্বর সমস্যা, ত্রুটিযুক্ত চলন ও ঝাঁকুনি মাত্রাতিরিক্ত। এর কারণ ত্রুটিযুক্ত কন্ট্রোল র্যাক বা গভর্নর, ত্রুটিযুক্ত অ্যাক্সিলারেটর লিঙ্কেজ, ত্রুটিপূর্ণ জ্বালানি, মাত্রাতিরিক্ত অ্যাডভান্স, ফিট পাম্পের স্বল্পতম সরবরাহ, ফিল্টার বা এয়ার ক্লিনার আংশিক জ্যাম। পরবর্তীতে দেখি আরও কি সমস্যা রয়েছে। অতিরিক্ত জ্বালানি খরচ, ফেজিং ও ক্যালিব্রেশনের ত্রুটি, সিস্টেমে লিক, ত্রুটিযুক্ত গভর্নর বা মিটারিং রড,
এয়ার ক্লিনার আংশিক জ্যাম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা কি আলোচনা করলাম তা একটু দেখে নিই। আজকের পাঠে কি জানতে পারলাম? ফুয়েল কি, ফুয়েল সিস্টেম কি, সিস্টেমের প্রয়োজনীয়তা কি, সিস্টেমের প্রধান যন্ত্রাংশের কাজ কি কি, সিস্টেমের কার্যপ্রণালীর বর্ণনা, ফুয়েল সিস্টেমের ত্রুটি ও প্রতিকার কিভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা থেকে তোমাদের জন্য ছোট কিছু কোশ্চেন আছে, তোমরা একটু দেখে নাও এগুলোর উত্তর দিতে পারো কিনা। ফুয়েল সিস্টেম কি? ফুয়েল ট্যাঙ্ক থেকে ডিজেল কিভাবে ইনজেক্টরে পৌঁছায়? প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ক্লাসে যে বিষয়ে পাঠদান করলাম এই সংশ্লিষ্ট দুটো বাড়ির কাজ দিচ্ছি। তোমরা তোমাদের মূল বই ভালোভাবে অধ্যয়ন করে মূল বইয়ের সহায়তা নিয়ে এই প্রশ্ন দুটোর উত্তর তৈরি করবে, খাতায় লিখবে, স্কুল খুললে তোমার স্যারের কাছে জমা দিবে। বাড়ির কাজ দুটো স্লাইডে লক্ষ্য করো। ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের প্রবাহ চিত্র অঙ্কন করে ইহার বিভিন্ন অংশের বর্ণনা করো। সিআই ইঞ্জিন ফুয়েল সিস্টেমে কি কি ত্রুটি হতে পারে এবং তা কিভাবে প্রতিকার করা যায়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।